তোমার আমার প্রেমগাথা লেখিকা ইনমেনিয়া উরজয়মি পর্ব ২০। সাফার যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে বিছানায় আবিষ্কার করে এবং হিয়ান তার মাথার কাছে বসে আছে। হঠাৎ করেই সাফার মস্তিষ্ক সকালের কথা মনে পড়লে হাউমাউ করে কান্না করে দিল সাফা। হিয়ান ব্যর্থ চেষ্টা করলো থামানোর, কিন্তু পারল না। হিয়ান, আমার মা, আমার আব্বু, তাদের আমি আর স্পর্শ করতে পারবো না, দেখতে পারবো না। আমি তাদের ছাড়া কিভাবে বাঁচবো? আমার আম্মু আব্বু, ওরা তো তোর নিজের মা বাবা না। এমন করছিস কেন? কি হয়েছে আপনার হৃদয় ভাইয়া? আমার মা আপনার নিজের খালা লাগতো। আপনার কি কষ্ট হচ্ছে না? সরুন, ছোবেন না আমাকে, প্লিজ স্পর্শ করবেন না। আমি ঘৃণা অনুভব করছি আপনার স্পর্শ। হিয়ান বুঝতে পারল যে সুমি সাফার মনে কতটা জায়গা জুড়ে আছে, কিন্তু তারা যে সাফার শত্রু এটা তো সাফা জানে না। আমিও কি এভাবে কেন বললাম সাফাকে? সে যে কষ্ট পেল, আমার ফুল কষ্ট পেল আমার জন্য। আমি তো শুধু কষ্টই দিচ্ছি, তাকে ভালোবেসে আগলে রাখতে পারছি না। আমি ব্যর্থ। হঠাৎ সাফাকে জড়িয়ে ধরে হিয়ান বলতে লাগলো, আমি তোকে ভালোবাসতে পারছি না, শুধু কষ্ট দিচ্ছি। ব্যর্থ আমি, ব্যর্থ পুরুষ আমি, ব্যর্থ প্রেমিক, ব্যর্থ স্বামী। হিয়ান, আমার মা, আমার বাবা, আমি কি করে বাঁচব? হে আল্লাহ, আপনি আমার কাছ থেকে প্রথমে মৃত্যু নিয়ে গেলেন, আর আজ আমার মা বাবা, কি পাপ করেছি আমি, এত বড় শাস্তি দিচ্ছেন? বিকেল ৩টা, সাফাদের বাড়িতে মানুষজনের ভিড়। সামনে সাদা কাপড় জড়ানো দুটি দেহ, তবে পলাশ আসগরের শরীর টুকরো টুকরো করা, যেটাকে দেহ বলা যায় না। উষা সকাল থেকে এসেছে মা আর বাবাকে শেষবার দেখার জন্য। রাহান আর উষা দুইজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করছে। সুমি ইসলাম খারাপ ছিলেন এটা কেউ জানতো না। সবার চোখে তিনি ছিলেন একজন আদর্শ মা এবং ভালো মানুষ, সবার সাথেই ভালোভাবে কথা বলতেন। সবশেষে তার মৃত্যুর খবর শুনে পাড়া প্রতিবেশী একবার দেখার জন্য চলে এসেছেন। সাফা নিজ বাড়িতে ঢুকতেই চোখ পড়ে সামনে ঘিরে দুইটা সাদা কাপড় জড়ানো দেহ দুইটার ওপর। পা জোড়া থেমে যায়, চোখের সামনে ভেসে ওঠে মিতুর মায়াবী মুখ, সাথে তার মা বাবা। সুমি যখন তার সাথে রাগারাগি করতো সবকিছু। পলাশকে সাফা কখনো কাছে পায়নি, শুধু নামেই বাবা ছিল। বছরে একবার আসতেন তিনি। সাফা কোনো মতে সামনে এগিয়ে সুমির কাছে গিয়ে বসে পড়ে, তার হাতটা ধরে কান্না করে দেয়, ফিসফিস করে বলে, মা, আমার সাথে তুমি কি আর রাগারাগি করে কথা বলবে না? আমি কি করে থাকবো তোমাকে ছাড়া? সাফা ধীরে ধীরে উঠে পলাশের পাশে যায়, কিন্তু তাকে দেখার বা ছোঁয়ার অধিকার কেউ তাকে দিল না, কারণ পলাশের শরীর খুব ভয়াবহভাবে টুকরো টুকরো করা হয়েছে। ৪টার দিকে সুমি আর পলাশকে কবর দেওয়া হয়। রাহান আর উষা চলে যায় ঢাকা। সবাই এক এক করে বাড়ি ত্যাগ করে, থেকে যায় শুধু সাফা আর হিয়ান। সাফা কান্না ভেজা কণ্ঠে হিয়ানকে প্রশ্ন করলো, হৃদয় ভাইয়া, আমি কি অনাথ? সাফা, আমি আছি, আমি থাকতে তুই অনাথ কিভাবে হবি? আমার যে মা বাবা নেই। সাফা একটু থেমে বলে, আমার আব্বু আম্মুকে কে যে খুন করেছে তাদের আমি ছাড়বো না, আমি তাদের রক্ত নিয়ে খেলবো। হিয়ান কিছু বলে না, শুধু চেয়ে থাকে এই ভয়ঙ্কর সাফার চোখের দিকে, যার চোখে আগুন জ্বলছে। হিয়ানের হঠাৎ হৃদয়ে ব্যথা শুরু করলো, কিছু হারানোর ভয় কাজ করছে, তীব্র ভয় কাজ করছে। তার এত ভালোবাসা, এত সুন্দর সংসার, সব কিছু কি হারাবে? অতীত, বড় আম্মু, এত সুন্দর ফুলটা তুমি কই থেকে এনেছো? কি মিষ্টি দেখতে। এটা আমার হিয়ান চৌধুরীর, মিসেস সাফায়ের একমাত্র বউ। এই ফুলটা আমার বউ হবে? যদি ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারিস তাহলে ফুলটা, আমার এই ছোট্ট ফুলটা তোর হাতে তুলে দিব। আমি কথা দিচ্ছি ফুলের ক্ষতি কখনো হতে দিব না। আমার প্রাণ থাকতে তাকে আগলে রাখবো ভালোবাসা দিয়ে, প্রমিস বড় আম্মু। আমি জানি আমার হিয়ান আমার ছোট্ট ফুলটাকে ভালোবেসে আগলে রাখবে। এত মিষ্টি দেখতে কেন ও? একদম ফুলের মতো। আল্লাহর সৃষ্টি সবসময় সুন্দর হয়। আচ্ছা, ফুল কি বড় হয়ে পরি হবে তোমার মতো? হবে, তবে সেটা ১৬ বছর বয়স হলে। কেন বড় আম্মু? ইয়ান, তোর চাচা একজন মানুষের সন্তান ছিল। তার মা ছিলেন মানুষ আর বাপ সে জিন। মানুষকে বিয়ে করার জন্য আমাদের মহারাজ জিনদের তিনি তোমার দাদুকে অভিশাপ দিয়েছিলেন, যার জন্য তোমার চাচাও ক্ষমতা লাভ করেন তার ১৬ বছর বয়স হওয়ার পর। আর আমি যতদূর জানি সাফার ক্ষেত্রেও এটাই হবে। চোখ বন্ধ করতেই ভেসে উঠল এক বাচ্চার মুখ। হিয়ান মুচকি হাসলো, কপালে একপাশে চুলগুলো সরিয়ে দিয়ে সাফার মাথায় হাত বুলাতে বুলাতে থাকলো। মনে পড়ে গেল সেদিনের কথা। এই তো সাফা সেদিন ২ মাসের বাচ্চা ছিল, আর এখন সে সংসার করছে।
হিয়ান চৌধুরী হৃদয়ের সংসার, তার মিসেস। হিয়ান অনেক মিথ্যে কথা বলেছে শুধু সাফার মনে ভালোবাসা পাওয়ার জন্য। কত কি করেছে সে, অনেক নিচে নেমেছে। সেদিন মিতুকে ও হিয়ানই পাঠিয়েছিল সাফার জায়গায়। আর মিতু মেয়েটা কত বোকা, বান্ধবীর জন্য নিজের প্রাণ দিতেও রাজি। সমাজের মুখে কালিও পড়ল তার মুখে, কিন্তু তার যায় আসে না। মিতুর সাথে সেদিন জ্যাকের বিয়ে দিতে চেয়েছিল, কারণ জ্যাকের মনে সাফার জন্য অসমাপ্ত অনুভূতি যা কখনো শেষ হবে না, আর শেষ হওয়ার সম্ভাবনা। হিয়ার নিজের গালে থাপ্পড় মারল এবং মিনমিন করে বলল, কেন জ্যাককে সাফার কথা বললাম এবং তার মনে সাফার জন্য অনুভূতি সৃষ্টি হলো। সব দোষ আমার, আমি যে ভুল করলাম সেই ভুলের ক্ষমা নেই। 2 মাস পর সন্ধ্যাবেলা 6টার কাছাকাছি জমিদার বাড়িতে জ্যাকের সাথে হিয়ান এক অপরিচিত ছেলেকে দেখতে পায়। কুচকে হিয়ান প্রশ্ন করে, ছেলেটাকে? আমার পরিচিত, ওর নাম জয় শিকদার, কিছুদিন এখানে থাকবে আমার সাথে। তোমার কি কোনো সমস্যা হবে হিয়ান? তোরও বাড়ি এটা। হিয়ান নিজের ঘরে একবার এদিকে যাচ্ছে তো একবার পিছনের সামনে হাঁটছে, কপালে বিন্দু বিন্দু ঘাম তার। খুব গভীর চিন্তা করছে সে, বিড়বিড় করে কিছু বলল সে। জয়, রিশাদ আর সুমি, হামজা, পলাশ। একটু থেমে সে আবার 2 শব্দের একটা নাম উচ্চারণ করলো, জয়। 3বার 4বার দরজা টকটক শব্দ হলো। যে একেবার খুব বিরক্ত হলো, দরজা খুলতে গিয়ে মুখ বরাবর ঘুষি পড়ল তার। হচ্ছে কি হিয়ান, আমি তোর বড়? শান্তই সেই ছেলেটা না? কোন ছেলেটা? তুই কি মিন করছিস আমি ধরতে পারলাম না ঠিক হিয়ান। নাটক করবি না, আমার ক্ষমতা সম্পর্কে তো ধারণা নেই ঠিক। ক্ষমতা আমারও কম না, শুধুমাত্র একজনকে ভালোবাসি বলে তোকে কিছু করছি না। কি করবি তুই? আমি যদি জানতে পারি জ্যাক এই সেই শান্ত আর তুইও জড়িয়ে আছিস এই সব কিছুর মধ্যে, তোর এই পৃথিবীর বুকে নিঃশ্বাস নেওয়াটা আর ঠিক হয়ে উঠবে না। ভয় দেখাচ্ছিস? কুসকে প্রশ্ন করলো জ্যাক। জ্যাক নিজের চুলগুলো খামচে ধরে রাগ কমাচ্ছে। তার শরীরের রগগুলো দেখা যাচ্ছে ঘেমে সে একাকার। হঠাৎ এক মেয়েলি কণ্ঠ, ভাইয়া, বড়মা বলেছে আপনাকে নিচে যেতে। চোখ তুলে উপরে দেখতেই 2 রক্তলাল চোখের সাথেই দৃষ্টি মিলন হলো শালুকের। বুক কেঁপে উঠল। জ্যাক 1 পা করে শালুকের সামনে এগিয়ে এসে ভয়ে শালুক পিছনের দিকে 1 পা করে করে পিছনে যেতে থাকে। এক সময় দেওয়ালের সাথে ধাক্কা লাগে শালুকের। জ্যাক তার খুব কাছে, জ্যাকের গরম নিঃশ্বাস শালুকের কপালে পড়ছে। শালুক কেঁপে উঠল, আমার রুমে আসার সাহস আবার কি করে দেখালি? দাঁতে দাঁত চেপে জ্যাক বলল। জ্যাক এবার শালুকের 2 বাহু চেপে ধরে চিৎকার দিয়ে বলল, শেষবারের মতো বলছি, এই রুমে আর আসলে তোর এই শরীর আর তোর শরীরের জায়গায় থাকবে না। আপনার রুমে একদিন সংসার বানাবো, তখন কি করে বের করবেন আমাকে? তীব্র ব্যথায় কেঁপে উঠল শালুক। জ্যাক এবার আরো শক্ত করে কামড় দেয় এবং রক্ত পড়তে শুরু করে ঠোঁট থেকে। শালুকের 2 চোখ ছলছল করে উঠল। আমার চোখে চোখ রেখে কথা বলার শাস্তি এটা? আপনি আমাকে হারামভাবে স্পর্শ করছেন জ্যাক ভাইয়া। হারাম? আমার সামনে দাঁড়িয়ে আছিস এটা ভেবে খুশি হ। আমাকে বিয়ে করবেন? আমাকে সামলানোর ক্ষমতা তোর নেই। আমাকে একটা সুযোগ দিবেন, একবার চেষ্টা করতে চাই। আগুন নিয়ে খেলতে আসবি না। সাফা নিজের রুমের এক কোণে বসে আছে এবং কি জানি বিড়বিড় করছে। মিতু, হিয়ান আমাকে ভালোবাসে না কেন? হঠাৎ এমনটা মনে হলো কেন? সে আমাকে সময় দিচ্ছে না, আমি সহ্য করতে পারছি না। আমার এই অবহেলা সহ্য হচ্ছে না। সবাই সব সময় সময় দিতে পারে না। হিয়ান কুঁচকে তাকালো সাফার কাছে এসে অস্থির হয়ে প্রশ্ন করল, ফুল, কার সাথে কথা বলছিস তুই? আমি? একটু থেমে সামনে তাকালো মিতু, হা হা করে হাসলো এবং হঠাৎ বাতাসের সঙ্গে মিশে গেল। মিতু? সে বেঁচে নেই, এটা কয়শবার বলবো? মিতু নেই? কেন নেই? মিতু, ওকে লাগবে আমার, আমি বাঁচতে পারবো না ওকে ছাড়া। মিতু কই হিয়ান ভাইয়া? তুই যা চাস সবই দিই আমি, কিন্তু কি করে? এখন যে মানুষটা পৃথিবীর বুকে বেঁচে নেই তাকে কি করে এনে দিব? সাফা আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে এবং হাউমাউ করে কান্না করে উঠল। হিয়ান আগলে নাই সাফাকে, কপালে গাঢ় করে ঠোঁট ছুঁয়ে কানের কাছে ফিসফিস করে শুধু বলে, তোর সব কষ্ট আল্লাহ আমাকে দান করুক।